যখন আমাদের ডিপ্রেশন হবে তখনই আমরা বুঝবো, তাই না? হুম, কি বলবা? হ্যালো, জি ম্যাম। ওকে। আমরা কখন বুঝবো যে আমাদের হচ্ছে ডিপ্রেশনের ফিচার দেখা যাচ্ছে বা আমরা ডিপ্রেশনে আছি? কখন বুঝবো বলো তো? কয়টা সাইন বলছিলাম আমরা? কেউ কিন্তু বলতেছো না। বর্ষণ, বর্ষণ খান, বর্ষণ কি আসো? মাহিন, জি ম্যাম। মাহিন আসো? জি ম্যাম আছি। ডিপ্রেশনের সাইন্স, আচ্ছা ডিপ্রেশনের সিমটম বলো। ম্যাম সেভাবে তো রিভিউ করা হয় নাই। কেন পড়া হয় নাই? আমি যখন ক্লাস নিই তখনই যদি তোমরা একবার না পড়ে থাকো তাহলে তো পরে ভুলে যাবা। কি বলছি সেগুলো কিছুই মনে থাকবে না। হুম, সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর কে আসো? আচ্ছা পড়া ধরি, দেখি কে কে পড়াশোনা করে। আখি, মাহমুদা আক্তার আখি, মাহমুদা আক্তার আখি হারাই গেছে। ও মনে হয় লগ ইন করে ঘুমাচ্ছে। নাই, মাহমুদা আক্তার আখি নাই। আওয়াল আসো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ডিপ্রেশনের সাইন, সিমটম বলো। ম্যাম আমি তো ক্লাস করি নাই, আর আমার যে এমনিতেই যেগুলো মানে ম্যাম সাধারণভাবে মনে হয় সেগুলো কি বলবো ম্যাম? মানে আমার বলো নিজের দেখি। ক্ষেত্রে যেটা ঘটে ডিপ্রেশন হলে। আচ্ছা বলো, তোমার ডিপ্রেশন কিরকম, কোন লেভেলের হয় সেটা একটু শুনি। লেভেলটা আপনি বলে দিবেন ম্যাম, আশা করি ইনশাআল্লাহ। আমি বলছি ম্যাম আমার সিম্পটম গুলো। বলো। ম্যাম কোনো কাজে মন বসে না, মানে মনে হয় যে এটা কেন করলাম, ওটা না করলে মনে হয় এটা হতো না, এটা করা উচিত ছিল না। তারপর পড়াশোনা করতে বসলে ওইটাই বারবার মনে পড়ে। হুম, আর যে কোনো কাজ করতে গিয়েই মনে করেন যে একই জিনিস। আহ, পারিবারিক টেনশন গুলোর সময় বেশি ম্যাডাম ডিপ্রেশনটা মনে হয় যে ইফেক্ট ফেলে। আচ্ছা, তুমি যেই ফিচার বা যে ফিচার গুলো বলছো তুমি কি জানো এগুলো ডিপ্রেশনের ফিচার না, এগুলো হচ্ছে এংজাইটির ফিচার। তাহলে ডিপ্রেশন এংজাইটির, কোনটা ম্যাডাম? আমি তো মনে ডিপ্রেশন, করি যখন মানে আমি এগুলোর মধ্যে পড়ি তখনই আমি মনে হয় যে আমি ডিপ্রেশনে চলে গেলাম, তখন ওই ফোনে সার্চ দিয়ে টিপস শুনি বা কিছু ওয়াজ শুনি, নিজেকে ঠিকঠাক করার চেষ্টা করি। আমরা বেশ কিছু কাজ করে নিজেকে ভালো রাখতে পারি, কিন্তু এগুলো এই সাইনগুলো তুমি যেগুলো বললা এগুলো হচ্ছে ডিপ্রেশন না, এগুলো হচ্ছে এংজাইটির ফিচার। ডিপ্রেশনের ফিচার হচ্ছে লো মুড থাকবে একেবারে টানা 2 সপ্তাহ। লো মুড মিন্স হচ্ছে তোমার কোনো প্রফুল্লতা কাজ করবে না, তোমার বেশিরভাগ সময় মন খারাপ থাকবে এবং বারবার মনে হবে যে মানে আমি কোনো কাজে কোনো ইন্টারেস্ট পাচ্ছি না। ঠিক আছে, কোনো কাজে ইন্টারেস্ট আসবে না। তারপর হচ্ছে মনোযোগ দেওয়া যাবে না, মানে এই কোনো কাজ করতে গেলে মনে হবে যে আমি কি আমি এটা পারবো না। নিজের উপরে যে ইয়েটা থাকে সেটা কাজ করবে না। ঠিক আছে, তোমাদেরকে একেবারেই হচ্ছে ক্লিয়ারলি যেটা আমি একদম বলতে পারি সেটা হচ্ছে সিগনিফিকেন্টলি তোমার হচ্ছে 1 মাসের মধ্যে 0.5 কিলো ওয়েট বাড়বে। 0.5 কিলো না, মিন্স হচ্ছে 0.5% ওয়েট হয়তো বা গেইন হবে অথবা ওয়েট লস হবে। কখন গেইন হবে? যখন তুমি হচ্ছে একটা জিনিস নিয়ে বারবার চিন্তা করতেছো আর এদিক দিয়ে তুমি খাচ্ছো, খাবার গ্রহণ করতেছো,
এবং এই অতিরিক্ত খাবার গ্রহণ করাটাও কিন্তু এই সময়টা একটা ফিচার হিসেবে ধরা হয়। আবার খাবার থেকে একেবারে দূরে যাওয়া সেটাও, ঠিক আছে। ইনসomnia বা হাইপারসomnia নিয়ারলি এভরিডে, হয়তো বা মানে অতিরিক্ত ঘুম অথবা নিদ্রাহীনতা অথবা অতিরিক্ত ঘুম, এটা যদি দেখা যায়, ঠিক আছে। আবার দেখা গেছে যে আম, খুব মানে ফ্যাটিক লাগে, লস অফ এনার্জি, কোনো কাজ করতে ভালো লাগে না, এরকমটা যদি হয়, তার মানে আমরা অনেকগুলো ফিচার পেলাম। তার মধ্যে পাঁচটা ফিচার হচ্ছে প্রমিনেন্ট যদি থাকে আমাদের: লো মুড, তারপর মার্কলি ল্যাক অফ ইন্টারেস্ট আর প্লেজার, তারপর হচ্ছে তোমার ওয়েট লস আর ওয়েট গেইন, ইনসমনিয়া আর হাইপারসমনিয়া, সাইকোমোটর এগিটেশন বা রিটার্ডেশন অথবা ফ্যাটিক। বুঝতে পারছো? এইগুলা যদি থাকে, আর সাথে আরেকটা জিনিস, যদি কারো মনে হয় যে আমার মানে ডাইং টেন্ডেন্সি অথবা সুইসাইডাল টেন্ডেন্সি, থট অফ ডাই বা ফিয়ার অফ ডাই, এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে, তাহলে এটা অবশ্যই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ওকে আওয়াল? জি ম্যাম, জি ম্যাম, বুঝছি ওকে, ম্যাম। তার মানে তোমার যে ফিচার গুলো তুমি মাত্র বললা, সেটা হচ্ছে ডিপ্রেশনের ফিচার না। এংজাইটির ফিচার কোনটা তোমরা আজকে সেটাই জানতে পারবা। আচ্ছা, ডিপ্রেশনের যদি তুমি তোমার নিজের মধ্যে, আমাদের একজন ব্যক্তির মধ্যে, আমি অ্যাজ এ হিউম্যান, আমারও কিন্তু ডিপ্রেশন আসতে পারে। সেক্ষেত্রে আমি কিভাবে নিজেকে ডিপ্রেশন থেকে কি করব, রেগুলার লাইফে ফিরিয়ে নিয়ে আসবো বলো? নিজেকে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে। যে জায়গাটা আমার মনে হচ্ছে যে আমি একেবারে পারতেছি না বা আমার কোনো কাজে একেবারে ইন্টারেস্ট নাই, এই প্রত্যেকটা যে ফিচার গুলো বললাম সেগুলো খুবই প্রমিনেন্ট, তখন অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের মানে সাথে করতে হবে, কনসাল্ট করতে হবে। জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলে তোমাকে হয়তো বা রিল্যাক্সিন বা রিপোট্রিল হোয়াটএভার এই ধরনের কিছু মেডিসিন দিবে, যেটাতে তোমার ঘুম আসতে পারে অনেক বেশি, অথবা তোমার যেটা হবে যে ডিপেন্ডেন্সি তৈরি হবে, মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি তৈরি হতে পারে, অথবা এমন হতে পারে যে তোমার অ্যাডিকশন হয়ে যেতে পারে। কারণ যেই মাত্রাটা দেয়া হবে হয়তো বা সেই মাত্রাটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তার মানে কি, তুমি যখন বুঝতে পারবা যে এই ফিচারগুলো আমার মধ্যে দেখা গেছে, অবশ্যই সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করতে হবে, জেনারেল ফিজিশিয়ানস এর কাছে না। বুঝতে পারলাম? আমরা জেনারেল ফিজিশিয়ানের কাছে তখন যাব না, সাইকিয়াট্রিস্টের কাছে যাব। আর মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে ফার্স্ট কাজ করা হচ্ছে মেডিকেশন, এবং সেকেন্ড ট্রিটমেন্ট হচ্ছে সাইকোথেরাপি বা কাউন্সিলিং। মানে হচ্ছে তোমার, যদি তুমি ফিল করো যে আমার মেডিসিন না হলেও চলবে, কিন্তু তোমাকে অবশ্যই কাউন্সিলিং অবশ্যই নিতে হবে, ঠিক আছে। এখন একজন স্পেশালিস্টের কাছে গিয়ে তুমি কাউন্সিলিং করাটা ভালো। তোমার যদি কাউন্সিলর, তুমি মনে করো তোমার ফ্রেন্ড, দিস ইজ রং ওয়ে, তোমার ফ্রেন্ড তোমার কাউন্সিলর না। তুমি যদি কাউন্সিলিং মনে করো যে তুমি তোমার হচ্ছে মসজিদের একজন ইমাম, তিনি কিন্তু তোমার কাউন্সিলর না, তবে হ্যাঁ তিনি প্রমোটার হতে পারে এবং তোমাকে হচ্ছে উনি অ্যাডভাইস দিতে পারবে, বাট আলটিমেটলি তোমার প্রবলেমটা তিনি কিন্তু তোমাকে ক্যাপাবল করে তৈরি করতে পারবে না যে তুমি এটাতে সলভ করো। বুঝতে পারলাম? তিনি তোমাকে একজন ওয়েল উইশার হিসেবে তোমাকে কয়েকটা ওয়ে দেখায় দিতে পারে যে এই এই কাজগুলো তুমি করো নিজেকে ব্যস্ত রাখার মধ্যে। তুমি নিজেকে ব্যস্ত রাখলে কিছুদিন ভালো থাকতে পারবে অবশ্যই, কিন্তু তোমার যে ভেতরে যে কষ্টটা তৈরি হয়েছে, সেই কষ্টটা কিন্তু একেবারে চলে যাবে না, যেটা তুমি কাউন্সিলিং এর মাধ্যমে করতে হবে। তার মানে হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে তোমার ভেন্টিলেশন করতে হবে, যেটা একজন এক্সপার্টই করতে পারে। ঠিক আছে? তোমরা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। ওকে, তাহলে একজন এক্সপার্টই আসলে তোমার ট্রিটমেন্ট করতে পারবে। জি ম্যাম। ওকে, এই হচ্ছে। আচ্ছা, তোমাদের নিজেদের কারো মধ্যে যদি কোনো সময় মনে হয় যে ফিচার গুলো আমার মধ্যে খুব প্রমিনেন্ট দেখা যাচ্ছে, তাহলে যোগাযোগ করবা কার সাথে? আপনার সাথে ম্যাম। আচ্ছা ঠিক আছে, এক লাইনে আসছো, কিন্তু উল্টাপাল্টা কোনো কাজ যদি কেউ করছো এবার, এরপরে কি হবে? মায়ের হবে ম্যাম, মায়ের। মাইর দিব।
তখন আর কাউন্সিলিং করবো না, ঠিক আছে? একেবারে ধরে মাইর। আচ্ছা, তো উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না। এবার আমরা আসি আসলে এংজাইটি ডিসঅর্ডার। আচ্ছা, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের আরেকটা ক্রাইটেরিয়া সেদিন তোমাদেরকে আমরা বললাম, সেটা হচ্ছে ডিসথাইমিয়া, পারসিস্টেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিসথাইমিয়া। এটা হচ্ছে এই ফিচারগুলোর মধ্যে যে কোনো তিনটা ফিচার, খেয়াল করো, যে কোনো তিনটা ফিচার যদি দীর্ঘ 2 বছর যাবত কারো মধ্যে দেখা যায়, অবশ্যই যে কোনো তিনটা ফিচার 2 বছর যাবত কারোর মধ্যে দেখা যায়, তাকে অবশ্যই কাউন্সিলিং নিতে হবে। তার জন্য আসলে কি কোনো ধরনের সাইকিয়াট্রিক মেডিসিন না হলেও চলবে, কিন্তু তার জন্য অবশ্যই হচ্ছে কাউন্সিলিং নিতে হবে। তার মধ্যে এই তিনটা ফিচারের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট থাকবে হচ্ছে আমার কিছু ভালো লাগে না, বাট আমি সব কাজ করতে পারি, আমি সবকিছুই করতে পারতেছি, কিন্তু আমার ভালো লাগে না, ঠিক আছে? লো মুড তার মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার দেখা গেছে যে অ্যাপিটাইট, খুব পুয়ার অ্যাপিটাইট থাকে। আবার হচ্ছে লো এনার্জি অথবা ফ্যাটিক থাকতে পারে। মানে এখানে যে ফিচার গুলো বলছি প্রমিনেন্ট, সেই ফিচার গুলোর মধ্যে কিছু কিছু থাকবে, কিছু কিছু থাকবে না। কয়েকটা কোনোদিন থাকতে পারে, কোনোদিন নাও থাকতে পারে। তার মানে হচ্ছে আমরা অনেক সময় বুঝি না যে আমরা আসলে সাইকোলজিক্যালি একটু ডিস্টার্ব আছি। আমরা মনে করি যে এটার জন্য আবার কাউন্সিলর কাছে যেতে হবে, এটা কোনো বিষয় না। কিন্তু আমরা এটা মনে করি না যে আমি যদি ছোট থেকেই আহ চিকিৎসা না করি, এটা বড় আকার ধারণ করতেই পারে, ঠিক আছে? এটা জি ম্যাম। অবশ্যই সবার খেয়াল রাখতে হবে। আর তোমরা যেহেতু এক্সপার্ট হতে যাচ্ছ, তো তোমাদের আরেকটু বেশি ভালো খেয়াল রাখতে হবে। যদিও সাইকোলজিস্ট হবা না, কিন্তু তোমরা ফিজিওথেরাপিস্ট হবা, তার মানে তোমাদের খেয়াল, নিজেদের খেয়ালও নিজেদেরকে রাখতে হবে। তুমি একজন সার্ভিস প্রোভাইডার ইন ফিউচার, রাইট? আগে হচ্ছে সেলফ কেয়ার জি ম্যাম। করবা, দেন হচ্ছে ক্লায়েন্ট কেয়ার করবা। ওকে, আজকের বিষয় হচ্ছে আমরা এংজাইটি ডিসঅর্ডার পড়বো। এংজাইটি ডিসঅর্ডার আমরা আসলে কি সেটা দেখার চেষ্টা করবো। ডেভেলপমেন্টাল ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড excessive fear or anxiety concerning separation from those to whom the individual is attached, as evidenced by the last three of following. এখানে একটা জিনিস বলা হয়েছে যে আপনার এখানে সেপারেশন এনজাইটি ডিসঅর্ডার বলা হয়েছে। এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, যেমন হচ্ছে যে তোমাদের অনেকের ক্ষেত্রে রিলেশন ব্রেকআপ হয়, হয় না? রিলেশন ব্রেকআপ হলে কি অবস্থা হয়? কেউ হয়তো একেবারে পুরা দেবদাস হয়ে যায়, আবার কেউ দেখা গেছে যে এটাকে অত বেশি প্রাধান্য দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। কিন্তু যে ব্যক্তিটা হচ্ছে একেবারেই মেনে নিতে পারছে না, তার জন্য এই প্রবলেম গুলো বেশি দেখা যায়। দেখা গেছে যে রিকারেন্ট এক্সেসিভ ডিস্ট্রেস বা মানে তার মধ্যে খুব এক্সেসিভ ডিস্ট্রেস কাজ করে, মানে খুব কষ্ট কাজ করে। আবার দেখা গেছে পারসিস্টেন্স বা এন্ড এক্সেসিভ ওয়ারি অ্যাবাউট লুজিং মেজর অ্যাটাচমেন্ট ফিগার। তোমার এমন হতে পারে যে তোমার দাদার সাথে তোমার খুব বেশি ভালো রিলেশনশিপ ছিল, তো বারবার দেখা গেছে তার কথাটাই মনে পড়তেছে, অথচ তিনি হয়তো পৃথিবীতে নেই। Persistent and excessive worry about experiencing an untoward event, যে ইভেন্টটাতে তুমি হয়তোবা ছিলা, ঠিক আছে? সেই ইভেন্টটা মনে পড়তে পারে, হয়তোবা তোমার সেই ব্যক্তিটা, তোমার দাদার স্বাভাবিক মৃত্যু হয় নাই, অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যু হয়েছে, এবং সেইটা তুমি নিজের চোখে দেখছো। তখন দেখা গেছে ওই আনওয়ান্টেড একটা সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনটা বারবার তোমার মনে হতে থাকে। তারপর হচ্ছে পারসিস্টেন্স, রিল্যাক্টেন্ট অর রিফিউজাল টু গো আউট অ্যাওয়ে ফ্রম হোম। বারবার হচ্ছে ওই জায়গা থেকে চলে যেতে ইচ্ছা করে, ওই জায়গায় থাকতে ইচ্ছা করে না। অ্যাটাচমেন্টটা এত বেশি থাকে যে ওই জায়গায় থাকতে ইচ্ছা করে না। আবার দেখা গেছে রিপিটেড নাইটমেয়ার হচ্ছে, লাইক তুমি খুব দুঃস্বপ্ন দেখতেছো, মনে হচ্ছে কেউ তোমাকে নিয়ে যাচ্ছে বা কেউ তোমার ক্ষতি করে ফেলতেছে, এই জিনিসগুলো কাজ করে। নজিয়া, ভমিটিং, হেডেক, স্টমাক এচেস,
আর এই তো এই জিনিসগুলা কাজ করে। এটা হচ্ছে সেপারেশন এংজাইটির ডিসঅর্ডারের আমি কিছু সিমটম বললাম, কিন্তু এটাই হচ্ছে মেইন সিমটম টু এংজাইটি। ঠিক আছে, সেপারেশনটা হচ্ছে স্পেসিফিক করে দিছে, যেটা সেপারেশন এংজাইটির ক্ষেত্রে কিছু কিছু হয়, যেমন হচ্ছে ওই আনওয়ান্টেড সিচুয়েশন গুলা বারবার কাজ করে, এটা হয়। আর ফিজিক্যাল যে চেঞ্জেস গুলো হচ্ছে এংজাইটির ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে তোমার পালপিটেশন বেড়ে যাচ্ছে, ঠিক আছে, ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, একই কথা বারবার মনে পড়তেছে, আমি এই কাজটা কেন করলাম, এই কাজটা আমি না করলেও পারতাম, বা আমার সাথে এটা কেন হয়, আমার সাথেই কেন হতে হবে, এই যে এই বিষয়গুলা, এই জিনিসগুলা কাজ করে এংজাইটির ক্ষেত্রে। আরেকটা জিনিস আমি বলি, সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল ফোবিয়া, আমরা কি এই কথাটা শুনি, সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার? জি ম্যাম। এটা কেন? এংজাইটি ডিসঅর্ডার মিন্স হচ্ছে তোমার মধ্যে দুশ্চিন্তা কাজ করবে, তোমার মধ্যে একটা ভীতি কাজ করবে, একটা ভয় কাজ করবে। আর যখন সোশ্যাল এংজাইটি বলতেছি, তার মানে হচ্ছে তুমি কোথায় যেতে পারবা না, তোমার সোসাইটিতে তুমি ভালোভাবে সবার সাথে মিশতে পারতেছো না, তোমার খুব ফ্যামিলিয়ার পার্সন ছাড়া তুমি কমফোর্টেবল না, কমফোর্টেবল ফিল করতেছো না। তোমার প্রেজেন্টেশন যদি থাকে, তুমি ভাবতেছো যে আমি কি কথা বলবো, ওরা আবার হাসবে, আমি একটা কথা বললে ওরা হাসতে পারে, ওরা মনে হয় আমার এই কথাটাকে স্বাভাবিকভাবে নিবে না, এই যে একটা ভীতি কাজ করে, এটা হচ্ছে সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার। এংজাইটি ডিসঅর্ডারের আন্ডারে অনেকগুলা ডিসঅর্ডার আছে, ঠিক আছে। তো আমি আসলে একে একে সবগুলো বলে যাচ্ছি, এবং এর মাঝখান থেকে তোমাদেরকে বেসিক এংজাইটি ডিসঅর্ডারটাই আমি দেখাবো। এরপরে আসি হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা কথা বলতেছিলাম যে তোমার পালপিটেশন হতে পারে, তারপর সোয়েটিং হতে পারে, হেডেক হতে পারে, ডিজিনেস কাজ করতে পারে। এই যে প্যানিক এংজাইটি ডিসঅর্ডার, এটা হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট ঘটনার সম্মুখীন হলে, যেমন কিছুদিন আগে একটা ঘটনা ছিল, সেটা হচ্ছে করোনা, কোভিড-19 নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রবলেম কাজ করছে। আমি মনে হয় এখনই মানে শেষ হয়ে যাব, হ্যাঁ হ্যাঁ করোনা হলে কি হবে, ঠিক আছে না? অনেকের মধ্যে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা কাজ করছে। যখনই কেউ বাহিরে গেছে, দেখা গেছে ঘরের মানুষও টেনশনে পড়ে গেছে, হায় হায় না জানি করোনা নিয়ে আসে, সে তার যদি হয় আমাদেরও হবে। এই যে একটা মানে ভয় কাজ করে, এটা হচ্ছে অহেতুক ভয়, এটাকে বলা হয় প্যানিক, ঠিক আছে। আর প্যানিকটা যখন তোমাকে তীব্রভাবে আক্রান্ত করে, তখন সেটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। বুঝতে পারলাম? তোমরা কি আমার কথা শুনতেছো? জি ম্যাম। ওকে, তারপর হচ্ছে জি এই যে ম্যাম, শুনছি। প্যানিক অ্যাটাক, আমরা অনেক সময় মাইকিং শুনি যে অমুক এলাকার অমুক ব্যক্তি অমুক মারা গেছে আজকে সকালবেলা। অনেক সময় যে ব্যক্তির প্যানিক অ্যাটাক জাতীয় মানসিক সমস্যা আছে, সেই ব্যক্তি এটা শোনা মাত্রই দেখা যাবে যে তার পালপিটেশন ইয়ে হয়ে গেছে, বা তার পাশের সে মনে করতেছে তার ঘরেই একজন কেউ মারা গেছে, ঠিক আছে, অথবা তার বাসায় কেউ একজন মারা যেতে পারে, তার আত্মীয় স্বজন কেউ একজন মারা যেতে পারে, কিন্তু এরপর থেকে এই যে দেখা, এই চিত্রটা বারবার বারবার তার মধ্যে চর্চা হতে থাকে। যেমন আমরা ছোটবেলায় আমি ফিল করতাম, আমি মৃত্যু সংবাদ শুনতে পারতাম না, কেউ মারা গেছে এটা শুনলেই মনে হয় যে আমার খুব কষ্ট হইতো, হ্যাঁ, যে আমি চিনি না কিন্তু ওই লাশ যেখানে রেখে দিছিল, বা যেখানে তাকে নিয়ে এসে দেখাইছে, যেমন আমার ছোটবেলাটা যে জায়গায় কাটছে, যেখানেই যে মারা যাক না কেন এই এলাকায় একটা নির্দিষ্ট একটা জায়গা ছিল, এখানে এসে সবাইকে ওনাকে দাঁড় করা, মানে ওনাকে দাঁড় করানো বলে ওনাকে রাখতো, ঠিক আছে, রেখে কিছুক্ষণ সবাই দেখে টেকে নিয়ে যেত। আমি আমি সাধারণত মানে ওই জায়গাটা কখনো কাছ দিয়ে যেতাম না, অনেক দূরে সরে যেতাম, আমার খুব ভয় লাগতো। পরে একটা সময় এটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। কিন্তু এই যে ভীতিটা, হ্যাঁ, এটা দেখা গেছে যে ব্যক্তিটা মানে যার হচ্ছে, সে ফিল করতে পারে যে আমি এখনই মনে হয় মারা যাব। যেমন ওভারব্রিজের উপরে উঠতে গেলে কারো ভয় লাগতে পারে, কেন? যদি ব্রিজটা এখন ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট তো একবারই হয়, বারে বারে তার অ্যাক্সিডেন্ট হয় না, ওই একবারের অ্যাক্সিডেন্টটা যদি আমার সাথেই হইলো, এই এখনই হইলো, ঠিক আছে, এই যে এই ভয়টা, এটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকের আবার অনেকগুলো হচ্ছে ইয়ে আছে, যেমন অ্যাগোরাফোবিয়া, আহ তারপর হচ্ছে আম, এটা মনে হয় তোমাদেরকে পড়াইছিলাম, অ্যাগোরাফোবিয়া পড়াইছিলাম না তোমাদেরকে, উঁচু স্থানের ভীতি বা হাইড্রোফোবিয়া,
পানির ভীতি, এগুলো অ্যাবনর্মাল সাইকোলজির সাথে এটা ছিল তোমাদের। যাই হোক, এতক্ষণ যে গুলা পড়লাম তার মধ্যে সবচেয়ে বেশি যেটা তোমরা ফিল করবা সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তির এংজাইটি ডিসঅর্ডার হবে, আমরা কিভাবে বুঝবো এই ব্যক্তিটা আসলে এংজাইটি ডিসঅর্ডারে ভুগছে। তার যখন এংজাইটি হবে খুব পালপিটেশন বেড়ে যাবে, তার হচ্ছে সোয়েটিং হতে পারে, তারপর হচ্ছে ড্রাই ড্রাই মাউথ হতে পারে বা ড্রাই থ্রোট হতে পারে আর কি। তারপর হচ্ছে তার মনে হতে পারে যে আমি মনে হয় সবকিছু ভুলে যাচ্ছি, আমি কোনো কিছু মনে রাখতে পারতেছি না, হ্যাঁ, বা আমার লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমার একজন ক্লায়েন্ট আমি পাইছি, সে নাকি হচ্ছে এরকমটা হতো যে যেই জায়গাটা নামবে সেই জায়গাটা পার হয়ে গেলে তারপর মনে হইতো ও আচ্ছা আমি তো এখানে নামার জন্য আসি নাই, বা আমি অমুক জায়গায় নামতে চাইছিলাম। হয়তো বা আগে থেকে বা নামার আগে তার ফিল হয় যে আমি মনে হয় নামতে পারবো না, মানুষের সাথে এত জনের সাথে আমি কিভাবে ধাক্কা দিয়ে নামবো। এই যে কনফিউশন কাজ করে, এংজাইটি ডিসঅর্ডারের অন্যতম লক্ষণ হচ্ছে কনফিউশন কাজ করে, এটা ভালো হবে আমার জন্য না ওইটা ভালো হবে, মানে সে খুব কনফ্লিক্ট এন্ড কনফিউশন দুইটার মধ্যে থাকে। বুঝতে পারলাম? কেউ কথা বলতেছো না? জি ম্যাম, বুঝছি ম্যাম। আচ্ছা, তোমাদেরকে আমি কিন্তু হচ্ছে যেই ইয়েটা দিছি সেটা হচ্ছে এংজাইটি ডিসঅর্ডার। এংজাইটি ডিসঅর্ডারের আন্ডারে হচ্ছে সেপারেশন এংজাইটি ডিসঅর্ডার, সিলেক্টিভ মুটিজম, স্পেসিফিক ফোবিয়া, তারপর সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া ওয়াইজ এক একটা, কিন্তু বেসিক কিছু চেঞ্জেস আসে, যে মাসেল টেনশন হওয়া, ইরিটেবিলিটি হওয়া, তারপর হচ্ছে রেস্টলেস থাকা, হ্যাঁ খুব রেস্টলেস থাকবে, অস্থির, এক জায়গায় নিজেকে ধরে রাখা অসম্ভব, ঘুম আসবে না, ঘুম না আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এদের মধ্যে। কেউ কি আসো নাকি তাহলে বলো, এই ধরনের কি কারো কোনো সিমটম দেখতে পাও নিজেদের মধ্যে? না ম্যাম, এই ধরনের না ম্যাম, অন্য ধরনের হয়। খুবই ভালো। কিন্তু এংজাইটি একটা জিনিস কি, তোমার যদি শুরু হয়, কিছু এংজাইটি আছে খুব ভালো, যেমন তোমাদের পরীক্ষার জন্য কিছু এংজাইটি কাজ করে। তোমার যদি এংজাইটিটা না থাকে তাহলে তোমার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনাটা খুব কম। তোমার একটা ভয় ভীতি থাকতে হবে যে আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। যাদের মধ্যে এই ভীতিটা থাকে না তাদের দেখা গেছে পড়াশোনা ভালো হয় না, ভালোভাবে করতে পারে না। আবার দেখা গেছে যে আহ তোমাকে রেসপেক্ট করার জন্য কিছুটা এংজাইটি দরকার হয়। কিরকম? আমি একজনকে যখন রেসপেক্ট করব, সে আমাকে সেম জিনিসটাই ব্যাক করবে। আমি তাকে ডিসরেসপেক্ট করলে আমার কাছে কি ব্যাক আসবে? আমাকে মানুষ ডিসরেসপেক্ট। রেসপেক্ট করবে? নো ম্যাম। আমি যখন No, ডিসরেসপেক্ট ma'am. করব সেও আমাকে সেমটাই করবে। তার মানে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এংজাইটি, বাট এটা পজিটিভ এংজাইটি, রাইট? ডিসঅর্ডার হচ্ছে যে জিনিসটা নেগেটিভ, আমাদের মধ্যে যে জিনিসটা নেগেটিভ আসতেছে, ঠিক আছে, নেগেটিভলি প্রেজেন্ট হচ্ছে, সেটা হচ্ছে মানে এই ফিচার গুলো নিয়ে। এবং এংজাইটির আরেকটা জিনিস হচ্ছে খুব এক্সেসিভ থট হয়, এক্সেসিভ মানে অবসেশন কাজ করে, হ্যাঁ, যেটা আমরা খেয়ালই করতে পারি না। যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা নেক্সট ক্লাসে আমি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার পড়াবো তোমাদেরকে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার একদম সূত্রপাত হয় এংজাইটি থেকে। এখন সেটা বলবা যে এটা কিভাবে? ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সূচি বাই, তুমি একটা জায়গায় একটা ডাস্ট লেগে আছে, একটা ময়লা লেগে আছে, একটা মানে নাপাকি কোনো কিছু আছে, ওইটা দেখে পালপিটেশন হতে থাকে যে এটা কেন এখানে আসলো, কোত্থেকে আসলো, এটার সাথে আর কি কি লাগছে, মানে কি কি হতে পারে, এটা পবিত্র না অপবিত্র জিনিস, এটা সাথে যদি আমার ড্রেস লাগে তাহলে তো আমিও অপবিত্র হয়ে যাব। তার মানে এটা পরিষ্কার করতেছে, ঠিক আছে, এই যে চিন্তা থেকে গিয়ে সে পরিষ্কার করতেছে, কিন্তু তারপর মনে হচ্ছে এটা মনে পরিষ্কার হচ্ছে না, আমাকে আবার করতে হবে, আবার করতে হবে, আবার করতে হবে, এরকম করে করে সেভারাল টাইমস সে করতেছে, কিন্তু তার স্যাটিসফ্যাকশন আসতেছে না। কারণ কি? তার ব্রেন তাকে বলতেছে বারবার যে তুমি এটাকে ইয়ে করো, ক্লিন করো, এটা হয় নাই,
বা মনে হয় এটাতে আরো একবার ধুইলে মনে হয় না পাখিটা চলে যাবে, আরো একবার ধুইলে বোধহয় এটা ভালোভাবে হবে, এই টেন্ডেন্সিটা চলে আসে। তার মানে কি, তোমার থিঙ্কিং থেকে তোমাকে কম্পালশনে পাঠাচ্ছে, তোমার অবসেশন থেকে তোমাকে কম্পালশনে তোমাকে কনভার্ট করতেছে। এটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, কিন্তু এটা সূত্রপাত করে কে? এংজাইটি। ঠিক আছে, যে কোনো মানসিক রোগের ক্ষেত্রে সূত্রপাত কিন্তু এংজাইটি করে, সেটা ডিপ্রেশন হোক, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হোক, অথবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হোক। বুঝাইতে পারলাম? ম্যাম এই জি ম্যাম। অ্যাংজাইটি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? এংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে তোমার নিজেকে যেটা করা যেতে পারে, যে এই যে তোমাদের পালপিটেশন হচ্ছে, এটাকে লক করার জন্য, মানে লক করার জন্য তোমাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। আরেকটা জিনিস থাকতে হবে, যে মেডিটেশন বা ইমাজিনেশন বলে থাকি আমরা। এই ইমাজিনেশন যখন তুমি করবা, তখন দেখা গেছে তুমি আস্তে আস্তে তোমার থিঙ্কিং প্রসেসটা তুমি ধরতে পারবা, যে তুমি কখন আসলে তোমার এংজাইটিটা ফিল হচ্ছে। তোমার এংজাইটিটা ধরার জন্য, তোমাদের মনে আছে যে তোমাদেরকে নিয়ে আমি হচ্ছে একটা ইমাজিনেশনের ক্লাস করছিলাম, মনে আছে? জি ম্যাম। তোমাদেরকে কি সেদিন ইয়ে করা হয়েছিল যে কি কি ধরনের চিন্তা তোমার মাথায় আসতেছে, তুমি সেটাকে একটু ধরার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবা তোমার কয়টা চিন্তা তোমার পজিটিভ আসতেছে, কয়টা নেগেটিভ চিন্তা আসতেছে, কোন চিন্তাগুলো তোমাকে কষ্ট দিচ্ছে এবং কেন কষ্ট দিচ্ছে, সে বারবার কেন আসতেছে, যখন তুমি টাচ করতেছো তাকে, বেশি টাচ করতেছো সেজন্য সে আসতেছে। এই যে এই প্রসেসটা তুমি যদি ধরতে পারো, যে আমি কেন এটাকে আসলে ধরে রাখতেছি, এনজাইটিটা তখনই কাজ করে যখন আমি তাকে ধরে রাখি। আমি যখন ধরে রাখি না, হ্যাঁ, আমি যখন তাকে ইচ্ছা করে মনে করি না, তখন কিন্তু সে আমার কাছে আসবে না। তুমি একজন ব্যক্তি তখনই মানে ভালো থাকতে পারবা যখন তুমি হচ্ছে হাঁস হতে পারবা। হাঁস মিন্স পানির নিচে ডুব দিলাম, আমার গায়ে পানি লাগলো, ডাঙায় চলে আসলাম, পানি ঝরে পড়ে গেল। বুঝাতে পারলাম? যখন এরকমটা হবে, তখন দেখা গেছে তুমি আসলে অনেক ভালো থাকতে পারবা, সুস্থ থাকতে পারবা। কিন্তু সবকিছু আমাদের সমস্যা, আমরা এই যে কি যেন স্টার জলসা সিরিয়ালের মতন সবকিছু আঁচলের কোনায় বেঁধে রাখি, এই জন্য আমাদের মধ্যে মানসিক সমস্যাটা বেশি। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, টাইম আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, কতক্ষণ আছে আমি জানি না। আর তোমরা কি এমনি সবাই বুঝতে পারছো এনজাইটি ডিসঅর্ডারটা আলটিমেটলি কি? এটা হচ্ছে একটা দুশ্চিন্তা, যেটার হচ্ছে পজিটিভ সাইড আছে, আবার নেগেটিভ সাইড আছে, কিন্তু ডিপেন্ড করতেছে আমি এটাকে কোন পর্যায়ে ইউজ করতেছি। ঠিক আছে? জি জি ম্যাম। ম্যাম। সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার না হও আবার আমাকে জিজ্ঞেস জি করো। ম্যাম। আর সামনের দিকে যে ক্লাসগুলো নিব, এটাতে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যখন পড়াবো আর একটু ভালো ক্লিয়ার হবে তোমরা, কারণ ওখানেও এনজাইটির বড় একটা অংশ আছে। ওকে ওকে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আল্লাহ হাফেজ ম্যাম।